বাণী কেমন আছে তা ভাবা নিশ্চয়ই দুর্জয়ের কাজ নয়। মাথা থেকে বাণী নামক ভাবনাকে ঝেড়ে ফেলে রুমে ফিরে আসে দুর্জয়। আজ রাতের অপেক্ষা রইল কেবল। কালকে রইস দিলদারকে একবার হাতে নাতে ধরতে পারলেই কেবল অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। রাত তখন হয়তো 8:15 বাজে। বাড়িতে প্রবেশ করতেই হিরণের সামনে পড়ল এক চক্ষু শীতল দৃশ্য। সম্পূর্ণ লিভিং এরিয়া জুড়ে ছোট ছোট পা ফেলে বন্নি দৌড়ে যাচ্ছে, তার পিছু পিছু দৌড়াচ্ছে বাণী। দুই মা মেয়ের মুখেই একই ধরনের হাসি। দাঁতের পাটিতে থাকা গেজ দাঁত যেন সেই হাসির সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। আচমকা দৌড়াতে গিয়ে কার্পেটের সাথে পা লেগে বন্নি পড়ে যেতে নিলেই হিরণ বড় বড় দুটি কদম ফেলে এগিয়ে গিয়ে মেয়েকে বুকে তুলে নিল। হিরণকে দেখতেই বাণীর পা চড়া থমকে গেল, মুখের হাসি মিলিয়ে গেল মুহূর্তে। সেই দৃশ্যটাকেও হিরণের চক্ষু গোচর হয়নি। সে খুব সূক্ষ্মভাবে সেই দৃশ্যটাকে এড়িয়ে গিয়ে মেয়েকে বলে, ঠিক আছে মা। বন্নি পাপার গলা জড়িয়ে ধরে বলে, পাপা সামি, মাম্মা আমাকে হাইড করছিল। হিরণ চোখ সরু করে বলে, পাপা এসে পড়েছি না, এখন আর পারবে না। পাপা মাম্মার থেকেও ফাস্ট দৌড়াতে পারে। বন্নি হেসে বানের দিকে তাকিয়ে বলে, মাম্মা এখন আমাকে আর পাপাকে ক্যাচ করে দেখাও। বানি শুষ্ক মুখে অনাগ্রহ নিয়ে ধীর গলায় শুধায়, মাম্মা টায়ার্ড এখন মা। বাণীর অনাগ্রহের কারণ কি তা বুঝতে অসুবিধা হয় না হিরণের। সে তাই আর বাণীকে বিরক্ত না করে মেয়েকে কোলে নিয়ে এগিয়ে যেতে নিলেই বাসার বাহির হতে ভেসে আসে গাড়ির হর্নের শব্দ। মুহূর্তেই হিরণ সতর্ক দৃষ্টি মেলে দরজার দিকে তাকায়। এই মুহূর্তে তো কারো আসার কথা নয়, তাহলে এই অসময়ে কে তার বাড়িতে আসলো? হিরণের ভাবনার মাঝেই তার সব থেকে কাছের এবং বিশ্বস্ত লোক ইবাদ ব্যস্ত পায়ে বাড়ির ভেতর প্রবেশ করে। হিরণকে দেখতে পেয়ে সে আর বিলম্ব না করে বলে ওঠে, স্যার, শমশের স্যার এসেছে, এক্ষুনি প্রবেশ করবে। হিরণের চেহারা মুহূর্তেই বদলে যায়। সে দ্রুত পায়ে এগিয়ে মেয়েকে বাণীর কোলে দিয়ে বলে, উপরে যাও, রাইট নাও। রুম ভেতর থেকে লক করে দাও। আমি ছাড়া অন্য কারো কথাই দরজা খুলবে না। বাণী টু শব্দ কিংবা পাল্টা প্রশ্ন করে না। তার শান্ত মন জানে এত বছর ধরে এই অতিথিহীন ঘরে হুট করে শমশের নামক সেই লোকের আগমন কোনো ভালো লক্ষণ নয়, নিশ্চয়ই সাংঘাতিক কোনো ব্যাপার। সে অপেক্ষা না করে এক প্রকার ছুটে মেয়েকে নিয়ে উপরে চলে যায়। হিরণ শান্ত ভঙ্গিতে দরজামুখো হয়ে দাঁড়ায়। তার পাশেই তীরের মতো দৃষ্টি মেলে দাঁড়িয়ে রয়েছে ইবাদ। শমশের মজুমদার বেশ সংখ্যক লোক নিয়ে মুখ্য দ্বার দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে হেসে বলে ওঠে, হিরণ মাই সান, তোমাকে সারপ্রাইজ দিতে চলে এলাম। হিরণের মুখভঙ্গি বেশ শান্ত ও দৃঢ়। সে গম্ভীর গলায় শুধায়, এখানে আসার কারণ কি? আমি নিজেই একটু পর আপনার বাসার উদ্দেশ্যে রওনা হতাম মিটিংয়ের জন্য। শমশের মজুমদার কোনো ভনিতা ছাড়া একটা সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে হেসে হেসে বলে, তোমাকে কষ্ট দিতে চাইনি আমি। যেই মিটিং আমার বাসায় হওয়ার কথা ছিল তাই এখন এখানে হবে। আর তাছাড়া আমি এখানে আরেকটা উদ্দেশ্য এসেছি। আমার বৌমা আর নাতিকে দেখছি না, তারা কোথায়? হিরণ রুক্ষ দৃষ্টি মেলে একবার শমশের মজুমদারের পেছনে উপস্থিত বাকিদের দেখে নেয়। রইস দিলদার সহ আরো গুরুত্বপূর্ণ মানুষ এখানে উপস্থিত রয়েছে। হিরণের দৃষ্টি গিয়ে স্থির হয় রইস দিলদারের পাশেই দাঁড়িয়ে থাকা এক রাশভারী মুখশ্রীর যুবকের দিকে, আব্রাহাম। ইদানিং শমশের মজুমদারের সাথে প্রায় সর্বত্র এই যুবকের দেখা মিলে। হিরণ আব্রাহামের থেকে দৃষ্টি সরিয়ে শমশেরের দিকে তাকায়। শমশেরের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সেই হাসির রহস্য হিরণ জানে। যেই সত্য এখন সূর্যের আলোর মতো স্পষ্ট, তার লুকানোর মানে হয় না। সে নীরবে ফোন বের করে ডায়াল করে ব্যক্তিগত একটা নাম্বার। কলটা রিসিভ হতেই হিরণ শীতল গলায় শুধায়, বৌনিকে নিয়ে নিচে এসো। ব্যাস, ছোট্ট বাক্যের আদেশ বর্তানো শেষ করেই হিরণ ফোনটা ফের প্যান্টের পকেটে চালান করে দেয়। কিঞ্চিৎকাল সময় পেরোতেই সিঁড়ি বেয়ে ধীর পায়ে নেমে আসে এক পরিপূর্ণ নারী। তার কোলে গলা জড়িয়ে কাঁধে মুখ লগিয়ে রেখেছে এক ছোট্ট শিশু। বানে নিচে নেমে হিরণের পিছু এসে থামে। এর সামনে আর পা বাড়ানোর সাহস নেই তার। শমশের হেসে বলে ওঠে, আরে ছেলের আকাশের দেখি একটা না দুইটা চাঁদ। হিরণ কোনো প্রত্যুত্তর করে না। সে নীরবে দাঁড়িয়ে রয়। শমশের নিজেই ফের বলে ওঠে, কই আমার দাদু ভাইয়ের মুখটা দেখি। বাণী প্রশ্নবোধক দৃষ্টি মেলে হিরণের পানে তাকায়। হিরণ চোখের ইশারায় বলে মেয়েকে কোল থেকে নামাতে। বাণী তাই করে। বন্নি ঘুরে শমশের মজুমদারের মুখোমুখি তাকাতে শমশের মজুমদার দেখে হালকা গোলাপি রঙের একটা ফুটফুটে পুতুল যেন দাঁড়িয়ে আছে।
গায়ের রংটা বাপ মা মিলিয়ে উজ্জ্বল ফর্সা বর্ণের, মাথায় ঘাড় সমান পাতলা চুল, চোখের পাপড়িগুলো বেশ ঘন। শমশের এক পলক বন্নিকে আগাগোড়া পরখ করে নিয়ে হাস্যোজ্জ্বল গলায় বলে ওঠে, দাদু ভাই, দূরে কেন দাঁড়িয়ে আছো? কাছে আসো, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমার দাদু হই। শমশেরের এই অহেতুক আদিক্ষেতা হিরণের ঠিক সহ্য হচ্ছে না, তবুও ঝামেলা এড়ানোর জন্য সে মেয়ের পানে তাকিয়ে নরম সুরে বলে, যাও মা। বন্নি বাধ্য মেয়ের মতো ছোট ছোট কদম ফেলে শমশের মজুমদারের দিকে এগিয়ে যায়। শমশের মজুমদার বন্নিকে কোলে বসিয়েই তার সাথে আসা একজনকে চোখের ইশারায় কিছু একটা বলে। সাথে সাথে সেই যুবক নিজের হাতে থাকা র্যাপিং পেপারে মোড়ানো বেশ কিছু চকলেট বক্স বগ্রাকৃতির টি টেবিলের উপর রাখে, অতঃপর হেসে বলে, এইসব গিফট আমার দাদু ভাইয়ের জন্য। তোমার চকলেট পছন্দ তো? বন্নি দাঁত বের করে হেসে মাথা নাড়ায়। শমশের ফের প্রশ্ন করে, তোমার আর কি কি পছন্দ? বন্নির সাথে সাথে প্রফুল্ল গলায় জবাব দেয়, মার্ভেলস মুভি, সুপার হিরোজ, আর পাপা ব্ল্যাক সুটার। শমশের মজুমদার শব্দ করে হেসে উঠে শুধায়, তাই নাকি? তুমি শুটার নিয়ে খেলতে পছন্দ করো? বন্নি মাথা নেড়ে হ্যাঁ বলে। শমশের মজুমদার চোখের পলকেই নিজের পকেট হতে একটা পিস্তল বের করে তা বন্নির হাতে ধরিয়ে হিরণের দিকে তাক করে। এই ঘটনা যতটা না দ্রুত ঘটলো তার থেকেও দ্রুত হিরণ নিজের ব্লেজারের ভেতর পেছনের দিকে প্যান্টে গুজে রাখা পিস্তলটা বের করে শমশের মজুমদারের দিকে তাক করে ধরে। মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। হিরণের লোকের এবং শমশের মজুমদারের লোকেরাও নিজেদের পিস্তল বের করে একে অপরের দিকে তাক করে। শমশের মজুমদারের ধূর্ত কর্মকাণ্ড এবং হিরণের পাল্টা প্রতিক্রিয়া দেখে বাণী পাথর বনে যায়। গোল গোল চাহনিতে বরফের ন্যায় জমে যায় সে। বহু কষ্টে তার গলা চিরে বেরিয়ে আসে দুটো শব্দ, আমার মেয়ে। হিরণের কর্ণগোচর হয় না সেই ছোট্ট দুটি শব্দ। তার মেয়ের মুখের পানে তাকিয়ে তারও বুক মুচড়ে উঠছে, কিন্তু সেই দুর্বলতাটুকু প্রকাশের অবকাশ নেই তার। একটা প্রবাদ বাক্য অনুযায়ী বলা হয়ে থাকে, একই বনে কখনো দুটো সিংহ রাজা হতে পারে না। তেমনই পাপের সাম্রাজ্যেও একসাথে দুজন বাপ কখনো থাকতে পারে না। বাণীর অবিরত হৃদয় কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। কি করতে চাইছে শমশের? মেয়ের হাতে তার বাবাকে খুন করবে? নিজেদের মতো বন্নির হাতও রক্ত মেখে নোংরা করতে চাইছে? দুর্দম্য দুশ্চিন্তা ও ব্যাকুলতায় ছটফট করছে বাণী। তীব্র অস্থিরতায় তার মনস্তাত্ত্বিক অবস্থা এলোমেলো হয়ে পড়ে। নিজের অজান্তেই সে এক হাতে হিরণের ব্লেজারের কোণের দিকটা চেপে ধরে। হিরণ অনুভব করলো বাণীর অস্থিরতা, তবুও সে নিজেকে শান্ত রাখার যথাসাধ্য চেষ্টা করলো। অন্যমনস্ক হলে চলবে না তার। হিরণ আরেকটু শক্ত করে পিস্তলটা আঁকড়ে ধরতে আচমকা শমশের মজুমদার শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে তিনি বন্নির হাতে চেপে ধরা পিস্তলটা নামিয়ে নিলেন, অতঃপর মশকরা সুরে বললেন, হিরণ, ভয় পেয়ে গেছিলে নাকি? মেয়েকে খুব ভালোবাসো বুঝি। মেয়ের জন্য পাপ সমতুল্য পালকের দিকে পিস্তল তাক করতেও দ্বিধা করলে না? হিরণ অতি সন্তর্পণে নিজের রাগটুকু গিলে তাক করা পিস্তলটা নামিয়ে নেয়। মুহূর্তেই বাকি সকলের পিস্তলও নেমে যায়। বাণী যেন হাত ছেড়ে বাঁচল। বন্নি বোকার ন্যায় সবার দিকে তাকিয়ে আছে। এইমাত্র ঘটে যাওয়া ঘটনার আগাগোড়া কিছুই তার ছোট্ট মস্তিষ্ক বুঝে উঠতে পারেনি। হিরণ নরম স্বরে মেয়েকে কাছে ডাকতে বন্নি এক লাফে শমশের মজুমদারের কোল হতে নেমে তার দিকে দৌড়ে চলে যায়। হিরণ চোখের ইশারায় বাণীকে বলে মেয়েকে নিয়ে উপরে চলে যেতে। বাণী আর অপেক্ষা করে না, সে নিজের প্রাণ ভোমরাকে বুকে আগলে নিয়ে দ্রুত পায়ে উপরে চলে যায়। হিরণের পর ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, বনি কিংবা বাণী আমার এই জগতের অংশ নয়। ওদেরকে কেউ এই জগতের অংশ করুক তা আমি চাই না। কেউ সেই দুঃসাহস দেখালে আমি তাকে ছেড়ে দিব না। হিরণের বলা কথাটাই যেন মুখে মজা পেল শমশের। সে কৌতুক করে বলল, আরে আমি তো মজা করছিলাম কেবল, আর মজা নয়। এবার কাজের কথায় আসা যাক। কাজের কথা শুনতেই হিরণ শান্ত হয়ে শমশেরের মুখোমুখি এক সোফায় বসে পড়ল। সচল মস্তিষ্কের সম্পূর্ণ ধ্যানটুকু নিবেশ করল নিজেদের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের আলোচনার প্রতি। শমশের ঠোঁটের কোণে জয়ের হাসি ফুটিয়ে বলে, লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা হাত ধুয়ে নেমেছে আমাদের সন্ধানে। যদিও ওনার মেয়ের মাধ্যমে ওনাকে সতর্ক করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু জুলফিকার যে সেই সতর্ক বার্তাকে তেমন কোনো তোয়াক্কা করবে না তা আমি ভালো করেই জানি।
হাজারো স্বাধীন রাষ্ট্রের সৈন্য বলে কথা, এদের রক্ত ফুটানো পানির ন্যায় টকবকে। সেই টকবকে রক্ত ঝরানোর আলাদা মজা আছে।